নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের মহানগর টপে থাকবে 4 শহরের গুরুত্বপূর্ণ খবর। থাকবে গুয়াহাটি, থাকবে আগরতলা, থাকবে শিলচর এবং শিলিগুড়ি। এই 4 শহরের কি কি গুরুত্বপূর্ণ খবর আজকে রয়েছে সেই সবটাই তুলে ধরবো আজকের মহানগর টপে। তবে শুরুটাই করব গুয়াহাটিকে দিয়ে। গুয়াহাটি পুলিশের বড়সড় সাফল্য। কিসের সাফল্য? না, রাতের অন্ধকারে যদি দেখি বিভিন্ন এলাকাতে চুরি ডাকাতির ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা আজনবী আলী, রুবুল আলী, সাইফুল ইসলাম এবং বুবুল আলী। বরপেটার অভিযান চালিয়ে গ্রেফতার তাদেরকে। গুয়াহাটি পুলিশ তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এবং ধৃতদের কাছ থেকে চোরাই সামগ্রী, তাও আবার 4 লক্ষ টাকার বাজেয়াপ্ত হয়েছে। আরো কি কি বাজেয়াপ্ত হয়েছে সবটাই জানবো আরো বিস্তারিত। তন্ময় যেহেতু জুড়ে গেছে, তন্ময়, গুয়াহাটিতে বর্তমানে যেন অপরাধ চক্রের একটা জাল ছড়িয়ে গেছে। তুমি সাম্প্রতিককালে যে সমস্ত খবর তুলে ধরেছো সেখানে বেশ কিছু অপরাধের ছবি আমরা দেখেছি, যেখানে কখনো চোরাচালান, কখনো নেশা, কখনো ড্রাগস, কখনো সোনা দানা। এই যে অপরাধের একটা চক্রকে কোথাও গিয়ে ধরেছে আজকে গুয়াহাটি পুলিশ, তুমি যেমনটা আজকে আমাদেরকে জানাচ্ছিলে সকাল থেকে, আরো কি আপডেট রয়েছে? এই চক্র কি শুধুমাত্র গুয়াহাটির বুকেই রয়েছে, না এদের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত? ধন্যবাদ। দেখো সুপ্রীতি, একদিন হলে তোমার ফেক কারেন্সি, একদিন হলে তোমার সোনা, একদিন হলে তোমার ডাকাত। এইভাবে কিন্তু গুয়াহাটিতে দেখা যাচ্ছে যে গুয়াহাটি পুলিশের অভিযানে কিন্তু একের পর এক যে অপরাধজনিত ঘটনাতে জড়িত যারা, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে। কিন্তু দেখো সুপ্রীতি, এই যে আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা 4 জন ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। বরপেটা, অসমের বরপেটার দিকে গ্রেফতার করেছে। কারণ এই যে গ্যাংটা দীর্ঘদিন ধরে কিন্তু রাতের বেলা তোমার যে গাড়ি আমরা দেখাচ্ছি, ভিজুয়াল যদি দেখাচ্ছি, সেখানে একটা ওয়েগনার গাড়ি দেখবে তুমি। সেই ওয়েগনার গাড়ি নিয়ে কিন্তু প্রতিদিন গুয়াহাটিতে রাতের বেলা প্রবেশ করে, আর তারপরে বিভিন্ন স্থানে গুয়াহাটির বিভিন্ন প্রান্তে তারা ডাকাতি, চুরির মতন ঘটনা তারা ঘটায়। আর দেখো কিছুদিন আগে তোমার মালিগাঁও অঞ্চলে একটি জায়গায় তারা যেই এই ঘটনা ঘটিয়েছিল, চুরিকাণ্ড ঘটনা করেছিল, তারপরেই তাদের যে সিসি ক্যামেরার ভিজুয়ালস, সেগুলো পুলিশ কালেক্ট করে পুলিশ যে তদন্ত বা পুলিশের যে অভিযান, সে অভিযান শুরু করেছিল। আর পরবর্তী সময় কাল রাতে বরপেটার দিকে এই 4 জনকে অ্যারেস্ট করতে পুলিশ সক্ষম হয়েছে। আর তাদের দিকে বিপুল পরিমাণের যে সামগ্রী, চুরি সামগ্রী বাজেয়াপ্ত করতে পুলিশ সক্ষম হয়েছে। আর দেখো 4 জন তুমি নাম ইতিমধ্যে বললে, রুবুল আলী, সাইফুল ইসলাম, বুবুল আলী, আজনবী আলী। এই 4 জন কিন্তু কুখ্যাত কিন্তু ডাকাত। তারা বিভিন্ন সময় ডাকাতি করে আসছে, চুরিকাণ্ড সংগঠিত করে আসছে। অবশেষে কিন্তু পুলিশের জালে পড়েছে। এখন সবচেয়ে বড় কথা, এই যে 4 জন, তাদের উপরেও আরও কেউ আছে কিনা, তাদের কোনো গ্যাংয়ের সর্দার কেউ আছে কিনা, বা তাদের গ্যাংয়ে আরও কেউ আছে কিনা, এই যে পুলিশ এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তাদেরকে নিয়ে হয়তো আজ রাতে আরও অভিযান চলাবে। কোনখানে তাদের যেই আড্ডা বা কোথায় তারা স্টক করে, বা তাদের পরিকল্পনা আর কী ছিল, গুয়াহাটিতে কোন কোন জায়গায় তাদের আরও পরিকল্পনা ছিল, সেই সমস্ত যে সেই তথ্যগুলো পুলিশ জানার জন্য জিজ্ঞাসাবাদ করছে। দেখো সুপ্রীতি, তোমার দীর্ঘদিন ধরে আমি তোমাকে বলে আসছি, দেখো যখনই আমরা সকালবেলা আমরা খবর দেখাই, বা সকালবেলা দর্শকরা টিভি দেখেন, খবর দেখেন, একটা না একটা ঘটনা শুনতেই পারেন যে গুয়াহাটিতে চুরি বা গুয়াহাটিতে ডাকাতি। অর্থাৎ এই যে বরপেটা, দেখো গুয়াহাটিতে কিন্তু গুয়াহাটির স্থানীয় কিন্তু তেমন চোর ডাকাত কিন্তু খুব কমই আছে। আমি যদি তোমাকে বলতে চাই, একদিক দিকে ধুবড়ি, একদিক দিকে বরপেটা, হাজো, এই কয়েকটা জায়গা যে আছে, এই কয়েকটা জায়গার বলা হয় যে একটা ডেন বলা হয়, অর্থাৎ একটা বড় বিশাল ঘাঁটি একটা। সেখান থেকে কিন্তু তারা এই যে পুরো গুয়াহাটি হোক বা অসমের বিভিন্ন প্রান্তে তারা এই যে ডাকাতিকাণ্ড বা চুরিকাণ্ডগুলো করে। আর সবচেয়ে বড় কথা সুপ্রীতি, দেখো এটিএম, তাদের নজর থাকে এটিএম মেশিনের উপরে। অনেক সময় দেখা যায় যে কাটার নিয়ে আসে, এটিএম মেশিন কেটে নিয়ে যায়। আর বিভিন্ন সময় এমন ঘটনাও গুয়াহাটিতে দেখা গেছে, বা গুয়াহাটির বাইরেও অসমের বিভিন্ন প্রান্তে দেখা গেছে। অর্থাৎ এই যে পুরো চক্রটা, এই র্যাকেটটা কিন্তু এখন পুলিশের জালে। অর্থাৎ এখন এদের দিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বের করবে তাদের গ্যাংয়ের যে সর্দার কেউ আছে কিনা, না এই 4 জন বা তার থেকে বেশি কেউ আছে কিনা। এই পুরো তথ্যগুলো এখন পুলিশ কালেক্ট করার চেষ্টা করছে। নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে আমি পরবর্তী সময় আরও তথ্য দিব, যেহেতু পুলিশের অভিযান এখনও চলছে। আজ রাতেও হয়তো পুলিশ তাদেরকে নিয়ে কোনো অভিযানে যেতে পারে, আমি পুলিশ সূত্রের দিকে খবর পেয়েছি। আর তারপরে কি হয়, পুলিশ কাকে আরও গ্রেফতার করে বা আরও কী রিকভারি হয়, সেটা আমি জানাবার দর্শকদেরকে আমি চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজ গুয়াহাটিতে পুলিশের বড় সাফল্য, জালুকবাড়ি পুলিশের বড় সাফল্য। এক ডাকাতের দল পুলিশের জালে, আর বাজেয়াপ্ত হয়েছে তোমার লক্ষ লক্ষ টাকার
সামগ্রী। সুপ্রীতি, একেবারে তাই তন্ময়, তোমাকে আমি ধন্যবাদই জানাবো, কারণ এই যে ছবিটা উঠে এসছে চুরি ডাকাতির ঘটনা, ইতিমধ্যেই 4 জন গ্রেফতার। তবে আগামী দিনে অভিযানে যারা মেন মাথা রয়েছে তাদেরকে ধরা হয় কিনা, ধরতে কি পদক্ষেপ নেয় সেটা আমাদের নজর রাখতেই হবে। তন্ময়, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো। আজকে মহানগর টপে এতক্ষণ আমরা নজর রাখছিলাম গুয়াহাটির খবরে, তবে এবার চলুন একটু চলে যাব শিলিগুড়ির খবরে। শিলিগুড়িতে আগামীকালকে অর্থাৎ উত্তরবঙ্গে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে চিকেন নেক। আমরা জানি যে চিকেন নেক এমন একটা জায়গা, চিকেন নেক বা শিলিগুড়ি করিডর, সেটা হচ্ছে অত্যন্ত সংবেদনশীল। আর সেক্ষেত্রে এই সংবেদনশীল অঞ্চলকে কি আরো নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলতে চলেছে ভারত সরকার। আর সেই জল্পনা যখন উঠতে শুরু করেছে, তখন তার মধ্যেই উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের মহানগর টপে যখন আমরা নজর রাখছি বিভিন্ন শহরের খবরে, তখন শিলিগুড়ি থেকে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর রয়েছে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই শিলিগুড়িতে আমরা দেখেছি কি যে এই চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরের জন্য যে জমি এতদিন ধরে সরকারকে দেওয়া হচ্ছিল না, সেই জমি সরকার দিচ্ছিল না, সেই জমি ইতিমধ্যে দেওয়া হয়েছে। সব মিলে আগামীকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। শুক্রবার রাতেই শিলিগুড়িতে পৌঁছে যাবেন বিএসএফ ক্যাম্পে, রাত্রিবাস করবেন তিনি। শনিবার ফুলবাড়িতে জুমাগাছ সীমান্তে বিএসএফ এর কর্মসূচি, সেখানে অংশ নিয়ে উত্তরকন্যায় হাই ভোল্টেজ বৈঠক রয়েছে এবং সেটা নিরাপত্তা সংক্রান্ত বিষয় যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের কৌশলগত অবস্থানকে আরো গুরুত্বপূর্ণভাবে যাচাই করার জন্য এই বৈঠক। জয়দীপ এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছে শিলিগুড়ি থেকে, আমি জয়দীপের কাছেই যাব। জয়দীপ, কি জানতে পারছো আগামীকালকের বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এখনো পর্যন্ত যা প্রশাসনের তরফে বা বিভিন্ন সূত্র মারফত যা তথ্য পাচ্ছি, তাতে কিন্তু আগামীকালের যে অমিত শাহের উপস্থিতিতে যে বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক কথায় বলা চলে যে হাই ভোল্টেজ বৈঠক। তার কারণ দেখো, শিলিগুড়ি চিকেন স্ন্যাক করিডোর নিয়ে যেহেতু বৈঠক শোনা যাচ্ছে এবং এখানকার সীমান্ত এবং বলা চলে যে ভারত বাংলাদেশ সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আগামীকালের বৈঠক এবং অমিত শাহর সভাপতিত্বে এই বৈঠক হবে। সব মিলিয়ে যেটা বারবার বলা হয় যে উত্তর পূর্ব ভারতের অত্যন্ত একটি সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। কারণ তুমি জানো, দেখো এই এলাকা যদি কোনোভাবে অশান্তি হয়, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারত যে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে তা কিন্তু বলা অপেক্ষা রাখে না। তাই বরাবর ভারত সরকারের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে এই এলাকা অর্থাৎ শিলিগুড়ি চিকেন স্নেক করিডোরে কিন্তু বারবার বাড়তি নজর রয়েছে। এবার এই চিকেন স্নেক করিডোরকে কিন্তু আরো শক্তিশালী করতে কিন্তু তৎপর ভারত সরকার। এবং যেহেতু রাজ্যের ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে, রাজ্যে এবার ডবল ইঞ্জিন সরকার, ফলে আর কোনো জট নেই, কোনো সমস্যা নেই। এর আগে বারবার সেই অভিযোগে উঠে এসেছিল, যেহেতু এই এলাকা পশ্চিমবঙ্গে যেহেতু অন্য তৃণমূলের দখলে ছিল, রাজ্যে ক্ষমতায় ছিল না বিজেপি, দেশে ক্ষমতা থাকলেও, ফলে জমি নিয়ে যথেষ্ট সমস্যা ছিল এবং রাজ্যের ক্ষমতা পালা পরিবর্তন হতে সেই জমির সমস্যাও মিটে গিয়েছে। রাজ্য সরকার ভারত সরকারকে জমিও প্রদান করেছে, ফলে যেখানে যেখানে সীমান্ত নেই, কাঁটাতারের ঘেরা ছিল না, সেখানে সীমান্ত দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে যে এই চিকেন স্নেক করিডোরকে যে আরো শক্তিশালী করা যে ভারত সরকারের মূল লক্ষ্য, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ফলে আজই রাত্রি কিন্তু পৌঁছে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কদমতলায় বিএসএফ ক্যাম্পে, তার রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সকাল থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি, সরকারি বিভিন্ন অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন। বৈঠক রয়েছে, বৈঠকে বিভিন্ন সীমা ভারতীয় বিএসএফ এর আধিকারিকরা থাকছেন, যেমন তেমনি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা থাকছেন, এছাড়াও পুলিশ প্রশাসন থাকছে এবং যেটা বলা যারা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন, জনপ্রতিনিধিরা থাকতে পারেন। সব মিলিয়ে যেটা বলা যাচ্ছে আগামীকালের এই বৈঠকের দিকে নজর রেখেছে গোটা উত্তরবঙ্গের মানুষ। কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গের মানুষ। সব মিলিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন আগামীকালকে আমরা দিনভর আরো অনেক আপডেট পাবো, তুমি তুলে ধরবে যেখানে কি হচ্ছে এই বৈঠকে। যদি তুমি সঙ্গেই থাকো, আমরা শিলিগুড়ি থেকে যেহেতু আরো একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, একটু সেই খবরের দিকেও যাব। একদিকে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে শিলিগুড়িতে বা আজকে রাত্রেই বলা যায় উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছেন এবং আগামীকালকে দিনভর বৈঠক। সব মিলিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়। এবার আমরা চলে যাব শিলিগুড়ির পরবর্তী খবরে, যেখানে
শিলিগুড়ি পরবর্তী খবরে যাব। এবার শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠেছে, আর সেই পৃথক জেলা করার দাবি জানিয়েছেন কারা? না, দাবি উঠেছে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের তরফ থেকে। আর এই দাবি শুধু আজকের নয়, শিলিগুড়িকে পৃথক জেলার ঘোষণার দাবিতে এবার ফের তারা সরব হলেন। বৃহত্তর শিলিগুড়ি নাগরিক যারা মঞ্চ রয়েছে, 2012 সাল থেকে বিভিন্ন মহলে তারা আবেদন, ডেপুটেশন, গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন সংগঠনটি। কিন্তু তৃণমূল সরকারের আমলে একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হলেও কোনো ইতিবাচক ফল হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে তাদের এই দাবি আদৌ কি শোনা হবে? সংগঠনের এই আওয়াজ কতটা পৌঁছবে প্রশাসকের কানে? সরকার কি ভাবছে এই নিয়ে, কি বলছেন? আজকের যে তারা বৈঠক করেছেন, তারা যে দাবি তুলেছেন শিলিগুড়িকে পৃথক জেলা গঠনের, শোনাবো। আমরা বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে দাবির মধ্যে আছে যে শিলিগুড়ি মহকুমা, তার সাথে ডাবগ্রাম এবং বিন্নাগুড়ি মৌজা তথা আমাদের যে ভক্তিনগর থানা এবং এনজিবি থানা এলাকাটাকে নিয়ে শিলিগুড়িকে একটা পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করি। আগের সরকারের সময় আমরা বিভিন্ন জায়গা থেকে সই কালেকশন করে আমরা জমা করেছিলাম, কর্ণপাত করেনি। আশা করি নতুন সরকার আমাদের এই দাবিটা সুবিচার করবেন। আগামী 20 তারিখ বিকেল 4টে তথ্যকেন্দ্রে রামকিঙ্কর হলে একটা নাগরিক সভা ডাকা হয়েছে। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত হবেন, আপনাদেরকেও ইনভাইট করছি। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে, তাদের যে পৃথক জেলা গঠন করা হোক, শিলিগুড়িকে পৃথক জেলা করার যে দাবি সেটা জোরালো হচ্ছে। বিভিন্ন বিন্নাগুড়ি মৌজা, ভক্তিনগর থানা, এনজিপি থানা এলাকা নিয়ে তারা পৃথক জেলা করতে চাইছেন। সব মিলে জয়দীপ, আমি তোমার কাছে আরো একবার যাব। এই যে 2012 সাল থেকে যে দাবি উঠে আসছে, আজ 2026 সাল, কি মনে হয় তাদের দাবি কি আদতেও বাস্তবে পরিণত হবে? দেখো, এই দাবি কিন্তু নতুন নয়। 2012 সাল থেকে এই দাবি তুলে আসছে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। আবারও কিন্তু যখন সরকারের ক্ষমতার পালা পরিবর্তন হলো, তখন আবারও কিন্তু সেই দাবিতে কিন্তু সরব হচ্ছে বৃহত্তর নাগরিক মঞ্চ শিলিগুড়িতে। এবং তাদের দাবি যে এর আগে তৃণমূল সরকারের আমলে বহুবার এই দাবি তোলা হয়েছিল নাগরিক মঞ্চের তরফে, কিন্তু সেখানে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। দেখো, কয়েকদিন আগে কিন্তু এই একই দাবি তুলেছিলেন মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। কিন্তু তারপর পাশাপাশি এবার একই দাবি তুলছে আবারও, এবং সেই দাবিতে কিন্তু সরব হচ্ছে কিন্তু বৃহত্তর নাগরিক মঞ্চ শিলিগুড়ি। এই দাবির সপক্ষে আগামী 20 তারিখ শিলিগুড়ি রামকিঙ্কর হলে একটি নাগরিক সভার ডাক দেওয়া হয়েছে। সেখানে বিশিষ্ট নাট্যকার থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি, সমাজের বিশিষ্টরা তারা থাকবেন। সেখান থেকে বিভিন্ন ধরনের দাবি এবং তাদের সেখানে যে রেগুলেশন তা সেখান থেকে সেই রেজুলেশন রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে এবং দাবি জানানো হবে যাতে অবিলম্বে শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয়। এবং সংগঠনের দাবি, যেটা শিলিগুড়ির ভক্তিনগর থানা, ডাবগ্রাম, ফুলবাড়ি বেশ কিছুটা অংশ, এছাড়াও নিউ জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকা, এই যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকাটাকে নিয়েই শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হোক। সবকিছু এতক্ষণ মহানগর টপে। এবার মহানগর টপে আরো অন্যান্য খবর যেহেতু রয়েছে, তাই একটু চলে যাব সেই খবরের দিকে। অন্যান্য অনেক খবর তো রয়েছে, তবে এবার একটু নজর রাখবো ত্রিপুরা আগরতলার খবরে। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা 2027-এর সূচনা উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সকল নাগরিককে সতথ্য নিবন্ধন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে যখন আমরা এই খবরে নজর রাখছি, তখন দেখা গেল কি না, লোকভবনে সতথ্য নিবন্ধন পোর্টালের উদ্বোধন করে তিনি বললেন যে সঠিক তথ্যভিত্তিক জনগণনাই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প, নীতি নির্ধারণের মূল ভিত্তি। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহারও বক্তব্য উঠে এসেছে এই সেন্সাস প্রসঙ্গে। ডিজিটাল সেন্সাস শুরু হতে চলেছে ত্রিপুরাতে। কিভাবে বাড়িতে বসেই সমস্ত কিছু এখন হাতের মুঠোতে সব তথ্য সহকারে করা যাবে, মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখবো। সবাই এটার মধ্যে যেভাবে ফর্ম ফিল আপের ব্যবস্থা রয়েছে, সবাই যেন সহযোগিতা করে। প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ব্যক্তিকে আমি বলবো যে যে ফর্মগুলো যেন প্রপারলি ওনারা ফিল আপ করেন, কারণ এটা দেশের জন্য খুব প্রয়োজন, জাতীয় স্তরে এটা প্রয়োজন। কারণ আগামী দিন এর উপর এই যে সেন্সাস হবে, তার উপর ভিত্তি করে আমাদের যে বাজেট থেকে আরম্ভ করে বিভিন্ন যে পরিষেবা, সব কিছু কিন্তু এই
যে সেন্সাসের উপর ডিপেন্ড করে। এবারে তাই সমস্ত কিছু এই সেন্সাসের উপর ডিপেন্ড করে, সেটাই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বক্তব্য উঠে এসেছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুরও। তিনি কি বললেন রাখবো। त्रिपुरा स्टेट में 2027 सेंसस का फर्स्ट फेज और पहला प्रथम कार्यक्रम सेल्फ इन्यूमरेशन का शुरू हुआ है। सेंसस एक चीज़ है जो अपने देश किसी भी देश को प्लानिंग और डेवलपमेंट के इसमें उसका प्रमुख रोल होता है। कहाँ कहाँ क्या फैसिलिटीज़ है और कहाँ कहाँ आदमी कितना है, उसके हिसाब से वो गाँव में আপনারা শুনলেন, নাগরিকরা বাড়িতে বসে স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট সমস্ত কিছুকে ব্যবহার করে ডিভাইস দিয়ে পরিবারের সব তথ্য অনলাইনে দিতে পারবেন। তবে আমি একটু চলে যাব ভূপাল, যেহেতু জুড়ে গেছে ত্রিপুরা থেকে। ভূপাল, এই যে ডিজিটাল সেন্সাস আমরা যদি বলি ত্রিপুরাতে এবার হতে চলেছে এবং তার জন্য একটা ব্যবস্থাপনা হয়তো শুরু হয়ে যাচ্ছে, কবে থেকে শুরু হবে, কি কি করতে হবে নাগরিকদের, সমস্ত আপডেটটা একটু জানবো। দেখো, আজই শুরু হয়ে গেছে এবং এটা সেন্সাস 2027 এর পোর্টাল রয়েছে। সেই পোর্টালে ব্যক্তিগত যাবতীয় যা তথ্য যেটা পোর্টালে চাওয়া হচ্ছে সেগুলো তথ্য দিতে হবে এবং দেওয়ার পরে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার আসবে। তারপর আগস্ট মাসে সেখানে জনগণনার আধিকারিকরা প্রত্যেকের বাড়িতে যাবে এবং সেই ডাটার সঙ্গে যদি কোনো কিছু মিসিং থাকে সেটা তারা খতিয়ে দেখবে এবং সেখানে যদি কোনো রকমের সংশোধনের ব্যাপার থাকে সেটাও তারা করে দেবে। তো প্রথম পর্যায়ে আজ জুলাই মাসে শুরু হয়েছে এই জনগণনার ডিজিটাল ধাপ এবং তারপরেই আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে সেটা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করবে জনগণনার সঙ্গে যুক্ত যারা অফিসার বা কর্মচারীরা রয়েছে। আজকে সকালবেলা নিজের লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি প্রথমে রেজিস্ট্রেশন করেছেন এবং এর উদ্বোধন করেছেন। তারপর নিজে বাড়িতেই বা সরকারি আবাসনে মুখ্যমন্ত্রী মানিক সাহাও এই জনগণনায় নিজের নাম এবং যাবতীয় তথ্যাদি নথিবদ্ধ করেছেন এবং তারা আহ্বান রেখেছেন প্রত্যেকেই যেন এতে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, চা বাগানের শ্রমিক যারা অন্য রাজ্য থেকে এখানে আসে এবং ইট ভাট্টার শ্রমিক যারা অন্যান্য রাজ্য থেকে এখানে আসে, অথবা বিভিন্ন নির্মাণ কাজের শ্রমিক যারা মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরাতে আসে, তাদের নামও যেন নির্দিষ্ট উপায়ে নথিবদ্ধ করা হয় সেটার উপর জোর দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন জনগণনা থেকে কোথাও কিছুতেই যেন নাগরিকের নাম এবং যাবতীয় তথ্য যা চাওয়া হচ্ছে সেটা বাদ না যায়। এতে করে দেশের পরিকল্পনা নির্মাণের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং এজন্যই রাজ্যপাল মূলত এই বিষয়টাতে গুরুত্ব আরোপ করেছেন। সুপ্রীতি। বেশ, একেবারে তাই। ভূপাল, তোমাকেও আমি ধন্যবাদ জানাবো। আজকের এই যে ডিজিটাল যে সেন্সাস শুরু হতে চলেছে তাকে নিয়ে আজকে থেকে কাজ মোটামুটি শুরু বলাই যায়। সব মিলিয়ে দাঁড়িয়ে আমরা মহানগর টপে আরও অন্যান্য খবর তো রয়েছে, তবে এবার একটু কাছাড়ের দিকে যাব। কাছাড়ের পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সপ্তাহে কারা নিলেন না দুই মন্ত্রী বরাকের জন্য ইতিমধ্যেই রয়েছেন। কাছাড় জেলার গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা, সড়ক উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে শিলচরের জেলা কমিশনারের কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল গুপ্ত, NHIDCL এর এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাণ কিষেন জাম্বুলকার, পাশাপাশি NHIDCL এর পূর্ত জনস্বাস্থ্য কারিগরি অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তবে সব মিলিয়ে ঠিক কি সিদ্ধান্ত আসলো এবং এই সিদ্ধান্ত সম্পর্কে কি বললেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, রাখবো পরপর। আজকে আমরা দুইজন মন্ত্রী NHIDCL, PHE, বিশেষ করে মিউনিসিপ্যাল কর্পোরেশন, PWD সবাইকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করলাম। প্রায় 2-2.5 ঘন্টা যাবত আমরা আলোচনা হয়েছে। কারণ এই যে রাঙ্গিরকারি
টু ক্যাপিটাল পয়েন্ট। এই বিশেষ করে এই রাস্তাটা যাতে অ্যাজ পার মানে নর্মস যাতে রাস্তাটা তৈরি করা হয়, যার কারণে ইডিএন এইচআইডিসিএল উনিও গুয়াহাটির থেকে এসেছেন আমাদের সঙ্গে এবং উনি নিজে রাস্তাটা পরিদর্শন করেছেন এবং রাস্তাটা যাতে ভালোভাবে তৈরি করা হয়। আর সব থেকে বড় কথা, আপাতত যতটুকু তারা যাতে রিপেয়ারিং করে, এই রাস্তাটার উপর যেহেতু ওভারব্রিজ হবে, এলিভেটেড যেটু ফ্লাইওভার, এই ফ্লাইওভারের জন্য এটা পিডাব্লিউডিকে হস্তান্তর করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা নির্দেশ আছে যাতে এই রাস্তা যাতে শিলচর শহরের নাগরিকরা সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, রাস্তাগুলোর পটলসগুলো যাতে ইমিডিয়েট যাতে এগুলো মারা হয় এবং রাস্তার জন্য বিশেষভাবে আমরা দুইজন যাতে ফলো আপ রাখি। টেম্পোরারি কাজ যেটা চলছে এনএইচএডিসিএল টেম্পোরারি কাজ, আমরা ওদেরকে বলেছি যে আমরা হ্যান্ডওভার প্রসেস কালকে থেকে শুরু করব, কিন্তু হ্যান্ডওভারটা অফিসিয়ালি আমরা তারা যেটা ওয়ান টাইম মেনটেনেন্স যেটা আছে এটা করে আমাদেরকে দিন। তো আমি আশা করি যে এটা তারা এখন আমাদেরকে দিয়ে দেবেন। তারপরে পিডব্লিউডির এস্টিমেট আমরা 20 তারিখের মধ্যে আবার বলেছি, পিডব্লিউডি হ্যান্ডওভার করার পরে সেটা এস্টিমেট গুয়াহাটি পাঠানোর জন্য আমরা আশা করি যে সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে পার্মানেন্ট যেটা কাজ সেই পার্মানেন্ট কাজটা করব। কিন্তু সঙ্গে এটাও আমি বলে রাখছি যে ফ্লাইওভার যখন আবার হবে তখন আবার এই রাস্তা ভাঙবে, এই রাস্তাকে আবার নতুন করে করা হবে। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে এসেছে বরাককে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে অগ্রগতি করা যায়। আর এই প্রসঙ্গে সরাসরি চলে যাবো, বিক্রম জুড়ে গেছে। বিক্রম, বরাকের জন্য ইতিমধ্যে একাধিক ঘোষণা তো আমরা দেখতেই পাচ্ছি এবং বরাককে উন্নয়ন করার জন্য নানান রকমের কাজ চলছে। আজকে আরো অধিকভাবে সেই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠক হলো। কি কি জানতে পারছো, কোন কাজ কত দ্রুত এলাকার মানুষজন পাবেন? দেখো সুপ্রীতি, আমরা দেখছি যে আসামমালা ভারতমালার কাজ চলছে চারিদিকে। এন্টায়ার বরাক ভ্যালির এন্ট্রি অ্যান্ড এক্সিট যে পয়েন্টসগুলো আছে সেখানে কিন্তু কাজ চলছে, কিন্তু এই কাজ চলার পরিপ্রেক্ষিতে মানুষের কিন্তু দুর্ভোগও পোহাতে হচ্ছে। কেননা যারা যে ডিপার্টমেন্ট আছে যেমন NHIDCL তারা পাইলিং করছে, আর পাইলিং করার জন্য যে অ্যাকচুয়ালি মোটরেবল রাস্তা হয়, যদি আমরা প্রথমে দিকে বলি যে ISBT যেটা শিলচর ISBT থেকে চোরাইবাড়ি মানে শ্রীভূমি যাওয়ার রাস্তা বা হাইলাকান্দি জেলায় যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু আর রাস্তা নেই। ওখানে মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে চলছেন। বিগত অনেক মাস থেকে মানুষরা কিন্তু কমপ্লেন করছেন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। প্লাস সেকেন্ড পার্ট, আমরা আসি শিলচর শহরের ভিত্তিক রাস্তা। এখানে কথা ছিল NHIDCL বলে পিডব্লিউডি বলে NHIDCL, কেননা রাঙ্গেরখাড়ি পয়েন্ট মানে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখাড়ি অবধি রাস্তা, আর রাঙ্গেরখাড়ি থেকে মেডিকেল কলেজের যে রাস্তা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, যেটার অবস্থা পুরো নাজেহাল। মানুষ প্রত্যেক দিন এই রাস্তার উপরে গাড়ি পাল্টে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে। এই মেডিকেল পয়েন্ট বীরবল বাজার থেকে মেডিকেল পয়েন্ট অবধি মেহেরপুর এরিয়া, ওখানে রাস্তা নেই বললেই চলে। আর যানজট তো লেগেই থাকে, অনেক সময় প্রসবও হয়ে যায় রাস্তার মধ্যে, এত বাজে। তার উপর যখন পিডব্লিউডি বা NHIDCL এখন যে রাঙ্গেরখাড়ি ক্যাপিটাল পয়েন্ট থেকে কাজ শুরু করেছে, তারা রাস্তার উপরেই ভাঙার মধ্যেই ব্লক বসিয়েছে। সেটা নিয়ে কিন্তু মানুষের ক্ষোভ রয়েছিল, মানুষ প্রতিবাদ করেছেন। যারা মেইন সেন্টার যেটা সেন্ট্রাল রোড এরিয়া বললো বা পার্ক রোড এরিয়া, ক্লাব রোড এরিয়া, এখানে মানুষ যারা রয়েছেন তুলাপট্টির এখানে ক্ষোভ প্রকাশ করেছেন। মেহেরপুর সাইডের এরিয়ার লোকরাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এখানে প্রোটেস্টও করেছেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কানে যেতেই কিন্তু এটার দুই মন্ত্রীকে পাঠানো হয়েছে এখানে জেলা শাসকের কার্যালয়ে। NHIDCL এর যে তাদের যে রুখটা ছিল, যেটা তাদের অ্যাপ্রোচটা ছিল, সেটা নিয়ে কিন্তু খুশি নন। অনেকবার এই কথাটা উঠেছিল। আর তাই এই যে রাস্তা স্ট্রেচটা আছে সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে বলা হয়েছে NHIDCL কে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখাড়ি পয়েন্ট যেন এটা ডিনোটিফাই করে আসাম পিডব্লিউডির হাতে সঁপে দেওয়া হয়, কেননা আসাম পিডব্লিউডি এই রাস্তার কাজটাকেও করবে। তো নেক্সট 20 তারিখের মধ্যে এইখানের কাজগুলো বা এখন যেগুলো চলছে সাময়িকভাবে যেন মোটরেবল হয় আপাতত, কেননা বর্ষার মরশুম, তারা বলছেন বর্ষার মরশুম সুপ্রীতি, তাই কাজ অল্প কষ্ট হচ্ছে মানুষের ডেফিনেটলি, কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে এখানে কাজ শুরু হবে। এখানে আরেকটা পয়েন্ট আছে, যেহেতু ফ্লাইওভার বানানোর কথা, এখানে অলরেডি সব স্যাংশন হয়ে গেছে, কাজ শুরু হবে। আবার এই যে রাস্তাটা মেরামতি করে দেওয়া হবে, মানুষের জন্য মোটরেবল করে দেওয়া হবে, তা মানুষকে আবারও আর্জি জানানো হয়েছে যখন সেপ্টেম্বর পর আবারও 2 মাস বা 3 মাস পর ফ্লাইওভারের কাজ শুরু হবে, তখন কিন্তু রাস্তা নষ্ট হতে পারে বা হবেই।
যেমনটা করে আমরা বাইরের সাইডে দেখছি। তো সব মিলিয়ে যে বরাক ভ্যালির যে কানেক্টিভ রাস্তা সেটা নিয়ে চর্চা হয়েছে। NSIDCL এর যে এক্সিকিউটিভ ডাইরেক্টর নির্মাণ কিষাণ জাম্বুলকার আর এখানে যারা কর্তৃপক্ষ বিভিন্ন PWD ডিপার্টমেন্টের এবং রাস্তাঘাটকে কিভাবে সুচারুরূপে চালানো যায় সেটা নিয়েই কথা আলাপ আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় যে কতদিনে কাজ শুরু হয় আর কতদিনে মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পান। কেননা 16 থেকে 24 অব্দি রাস্তা কিন্তু ভালো ছিল শিলচর শহরের যদি কথা বলি, 24-এর শেষে বা 25-এর মধ্যে থেকে এখন অব্দি রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ আর একজন আরেকজনের উপরে ছোড়াছুড়ি করছে। ঠিক হবে এবং কত দ্রুত আজকে যে বৈঠক হয়েছে সেখানে কত দ্রুত কাজ শুরু হবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বিক্রম, তোমাকে আমি ধন্যবাদ জানাবো আপাতত, এবং এই খবরের দিকে আমাদের ধারাবাহিকভাবে নজরও থাকবে বরাকের উন্নয়ন কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে। তবে সব মিলিয়ে আজকে 4 শহরের খবর দেখালাম মহানগর টপে। মহানগর টপ শেষ করবো এখানে। প্রত্যেকদিন আপনার শহরের গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন প্রতিদিন ঠিক সন্ধ্যে 4টায় মহানগর টপে।